দেশের পথে। দেশের পথে। হ্যাঁ, দেশের পথে। দেশের পথে। দেশের পথে বন্ধুরা কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে। গত এক মাস ধরে আমরা আপনাদের নিয়ে ঘুরছি মেহেরপুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, যেখানে অনেকখানি মেহেরপুর দেখা শেষ হয়ে গেছে। আজকের এপিসোডে আমরা মেহেরপুরের পাট চুকিয়ে চলে যাব বাংলাদেশের অন্য কোনো জেলায়। আগে শুনেছেন ঢাকা থেকে সড়ক পথে মেহেরপুরের দূরত্ব 296 কিলোমিটার। গাবতলী কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে সারাদিনই বাস পাওয়া যাবে, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। টিকিটের দাম পড়বে 250 টাকা থেকে 300 টাকার মধ্যে। 2 থেকে 3 দিন সময় হাতে নিয়ে এই জেলার মোটামুটি অনেক কিছু ঘুরে দেখতে পারবেন আপনি। আর মেহেরপুরে কিন্তু থাকা খাওয়ার তেমন ব্যবস্থা নেই, তবে এই জেলায় গাছগাছালিতে ভরা দারুণ প্রকৃতির মাঝে বাংলার অপরূপ রূপ দেখার ভালো ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমরা এখন আছি মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে। আজ প্রথমে আপনাদের দেখাবো আখ থেকে কিভাবে গুড় বানানো হয়। বাংলাদেশের অন্য অঞ্চলের মতো মেহেরপুর দারুণভাবে কৃষি নির্ভর। এই জেলায় অন্যান্য ফসলের পাশাপাশি প্রচুর পরিমাণে আখও জন্মায়। মেহেরপুরের আখের আঞ্চলিক নাম কুশোর। এখান থেকে আখ চলে যায় দর্শনা ও কুষ্টিয়ার জগতী সুগার মিলে। আর কিছু আখ দিয়ে উন্নত মানের দানাদার গুঁড়ও তৈরি হয়। এই কুশোরের গুড় কিভাবে তৈরি হয় তার A to Z দেখা। কিছুদিন আগেও গরু দিয়ে আখ মাড়াই কল ঘোরানো হতো, কিন্তু এখন তা চলছে ইঞ্জিন দিয়ে। মেশিনে আখ মাড়াই হয়ে রস চলে যায় পাশেই রাখা মাটির চাড়িতে। তারপর এটিকে 3 ঘন্টা জ্বালিয়ে বানানো হবে গুড়। দেখুন, মন দিয়ে দেখুন। ইকুর রস অতি মিষ্ট। হ্যাঁ, আখের কিছু গুণাগুণ শুনুন। আখ শরীরের জন্য ভালো। আখের রস ও গুড়ের শরবত দারুণ এক এনার্জি ড্রিঙ্কস। ক্লান্তি বোধ করলে এক গ্লাস গুড়ের শরবতের সাথে সামান্য লবণ ও লেবু পাতা মিশিয়ে খেলে ক্লান্তি দূর হয় এবং শক্তি ফিরে আসে। যদিও চিনি দেখতে গুড়ের থেকে সুন্দর, কিন্তু চিনি থেকে গুড়ের খনিজ এবং খাদ্যগুণ বেশি, তাই গুড়কে সাদা চকচকে না দেখে লাল দেখায়। বন্ধুরা, আপনারা সবাই জানেন আখের রস জন্ডিস সারাতে খুব উপকারী। বন্ধুরা দেখেন, তৈরি হয়ে গেল কুশোরের গুড়। দেশের পথে। কি বিচিত্র এই দেশ, এর এক একটি অঞ্চল এক এক রকম। এই মেহেরপুরেই গত পর্বে আপনারা চোরের গ্রাম দেখেছেন, আর আজ দেখবেন ঘর জামাই পাড়া। কেমন লাগছে বলুন তো? চাচা, এটা নাকি ঘর জামাই পাড়া। ঘর জামাই আছে সব বাড়িতে? প্রায় প্রায় বাড়িতেই আছে। আপনার বাড়ি কটা আছে? আমার বাড়িতে হলো একটা। আমার বাড়িতে হলো আমার একটা, আমার ভাইয়ের হলো একটা, তিনটি, চারটি। আপনার বাড়ি 4টে ঘর জামাই? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন একটু দেখি ঘর জামাই দেখি। ঘর জামাই শুনেছেন, দেখেছেন কখনো? আজ দেখবেন একজন রিয়েল ঘর জামাইকে। আপনি ঘর জামাই কত বছর যাবত আপনি এখানে, মানে বিয়ে করছেন কত সালে, কত বছর আগে? বিয়ে করেছি 76 সালে এইখানে, আর তারপর থেকে এখানেই আসেন? আপনি যখন বিয়ে করছেন তখন কতজন ঘর জামাই ছিল এখানে? আমাদের এখানে লোক ছিল প্রথম আমি। হ্যাঁ, প্রথম আমার পর আমার চাচাতো বোনরা সব এসে মেনে ওরা সব জাউন হয়ে গেল। এবার আমরা জমজমা বসে ফেললাম। আচ্ছা, এখন কতজন ঘর জামাই আছে এখন আমাদের এখানে? এখানে মনে হয় 8-10টা মতন হবে আমাদের, আমরা চাচাতো বোন। আচ্ছা, আর মোট 100-2-3 তো 300 পার। আচ্ছা, ঘর জামাই হতে হলে এখন যারা বিয়ে করতেছে তাদেরকে কি করতে হয়? আমি শুনছি নাকি এখানে ঘর জামাই হতে হলে আগে কাজ টাজ করতে হয়, তারপরে থাকতে হয় এখানে কিছুদিন, শ্বশুরের মন জয় করলে পারে না, আমার নাকি বিয়ে হয়। আপনি কি ঘর জামাই নাকি? না, আমি শালা আর উনি দুলাভাই। আপনি দুলাভাই, আমি শালা। আচ্ছা, যে লোকটা বিয়ে করতে আসে তার কি আপনারা খোঁজ খবর নেন? হ্যাঁ, অবশ্যই। তার বাপ কি করে, মা কি করে? অবশ্যই সব নিয়ে নেন।
দেশের পথে বন্ধুরা, আপনারা গত পর্বে আমঝুপি নীলকুঠি দেখেছেন, নীলকুঠি সম্পর্কে জেনেছেন অনেক কিছু। আজ আপনাদেরকে গাংনীর ভাটপাড়ার আরেকটি নীলকুঠিতে নিয়ে যাচ্ছি, এখানেও জানবেন অনেক কিছু। ইংরেজদের শোষণ নির্যাতনের একটা জ্বলন্ত সাক্ষী এই ভাটপাড়া নীলকুঠি। 27 একর জায়গার উপর অবস্থিত এই ভাটপাড়া নীলকুঠিটি 1859 সালে তৈরি করা হয়। আমঝুপি নীলকুঠিটি পর্যটনের জন্য সংরক্ষণ করা হলেও এই নীলকুঠিটি প্রায় ধ্বংস হতে চলেছে। তো আসুন ধ্বংস হতে বসা ভাটপাড়া নীলকুঠিটি ঘুরে দেখি। ব্রিটিশদের তৈরি করা প্রতিটি নীলকুঠিতেই থাকতো অনেকগুলো কক্ষ, যেখানে ছিল আরামায়েশের বিশেষ ব্যবস্থা ছাড়াও বিশাল বাগান ও মিনি গির্জা, টর্চার সেল এবং একটু দূরে নীল তৈরির কারখানা। নীলকুঠির টর্চার সেলে আটকে রেখে অভিনব কায়দায় অত্যাচার করা হতো বিদ্রোহী চাষিদের। সেই দিনগুলো তো আর দেখানো যাবে না, তবে এখনও সেই অভিশপ্ত নীল গাছ এই নীলকুঠিতে আসতে দেখতে পাবে। ভাটপাড়ার এই নীলকুঠিটি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, তাই আগামী প্রজন্মের দেখার জন্য এটি যথার্থভাবে সংরক্ষণ করা উচিত ছিল। আপনারা এখন যেটি দেখছেন, এখানেই নীল গাছ থেকে নীল তৈরি করা হতো। আমার পেছনে যে খালটি দেখছেন এটির নাম হচ্ছে কাজলা খাল, আর এই কাজলা খালটির আগের নাম ছিল স্টুয়ার্ট খাল। স্টুয়ার্ট নামে এই নীল করের একজন ম্যানেজার ছিলেন। সে নীল চাষের জমিতে সেচের প্রয়োজনে এই খালটি কাটান অনেক টাকা খরচ করে, এবং যখন নীল চাষ শেষ হয়ে যায়, নীল কর এখান থেকে চলে যায়, তারপরে এই খালের পানি কালো হয়ে গেছিল এবং সেই থেকে এই খালের নাম হয়ে যায় কাজলা খাল। ইতিহাসের কি নির্মম পরিহাস! এই নীলকুঠি শুধু বাংলার নিরীহ চাষিদের অত্যাচারের স্মৃতি বহন করছে না, 1971 স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীরাও এখানেই এদেশের মুক্তিকামী জনতার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। দেশের পথে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা অনেক অজানা গাছের সঙ্গে পরিচয় করে দিয়েছি, অনেক ফল, অনেক ফুলের সঙ্গে পরিচয় করে দিয়েছি। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে এখন একটি গাছের সঙ্গে পরিচয় করে দেব। গাছের যে কি ক্ষমতা, যদি কখনো এই গাছটি আপনারা খুঁজে পান তাহলে একটু চামড়ায় লাগিয়ে দেখবেন এই গাছটির কি ক্ষমতা। দেখুন গাছটি, এই গাছটির নাম বিচুটি গাছ। যদি কারোর চামড়ায় এই গাছটির পাতা লাগে বা গাছটির কোনো অংশ লাগে, তাহলে তাকে আর বলে দিতে হবে না চুলকানির কথা। তার থেকে বাঁচার পরিত্রাণও জেনে নিন, এই পাতা রস করে যদি ওখানে লাগিয়ে দেন তাহলে চুলকানি থেমে যাবে। এক গাছের দুই গুণ। বন্ধুরা, আমরা এখন ভৈরব নদ দেখব, যে নদটি ভারতের পশ্চিম বাংলার মুরাটি গ্রামের পাশ দিয়ে ঢুকে মেহেরপুর জেলা হয়ে দর্শনার মাথাভাঙা নদীকে অতিক্রম করে খুলনার রূপসা নদী হয়ে তারপরে বঙ্গোপসাগরে মিশেছে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে ভৈরব নদ। এই নদ একসময় খুবই খরস্রোতা ছিল। তখন এই নদে আসতো বজরা, বড় বড় বজরা এসে থামতো এই ঘাটে। এই জন্য এই জায়গার নাম হয়ে গেছিল বন্দর। দেখেন সেই বন্দরের আজ কি হাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভৈরব নদের করুণ অবস্থা দেখতে দেখতে আমাদেরকে যোগাযোগের ঠিকানাটা লিখে নিন। দেশের পথে বাংলা ভিশন, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল দেশের পথে @banglavision.tv। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বর। মেহেরপুরে বর্তমানে শাকসবজি এবং ফলমূলের চাষ খুব হচ্ছে। তার মধ্যে এই যে কলাটা দেখছেন এটা কিন্তু সাগর কলা, কিন্তু এর নাম মেহের সাগর, মেহেরপুরের সাগর কলা। মেহেরপুরের নামেই এই সাগর কলাটা বিখ্যাত। দেশের পথে ছুটে চলেছি মুজিবনগরের পথে। মেহেরপুর শহর থেকে মুজিবনগরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। তবে যেতে পথে আমাদেরকে অনুষ্ঠানের প্রয়োজনে কয়েকটি জায়গায় থামতেই হলো। মেহেরপুরে আমরা খুঁজছিলাম একজন বিজ্ঞানী বা বড় ধরনের কোনো আবিষ্কারক, তো আমরা সেটা পেলাম না। কিন্তু আমরা যেটা পেলাম সেটা কি কম কিসের, এই দেখেন এটা হচ্ছে ভ্যান, সাইকেল ভ্যান। আর এই সাইকেল ভ্যানকে এরা তৈরি করে ফেলেছে ইঞ্জিন চালিত সাইকেল ভ্যান, আর নাম দিয়েছে করিমন। এছাড়াও
এই এলাকায় চলাচল করে নসিমন, হাওয়ামন, আলগামন, হালকামন সহ অনেক স্থানীয়ভাবে উদ্ভাবিত যানবাহন। তবে অনেকেই এগুলোকে অবশ্য বেকায়দা পরিবহনও বলে থাকেন। দেশে পথে ঘুরতে কত কিছু না দেখি, এর মধ্যে এমন অনেক কিছু আছে যা দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। যেমন এই প্রতিবন্ধী। আমাদের দেশে শতকরা 8 জন কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এদের মধ্যে 80% মানুষকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো সম্ভব। মেহেরপুরের বল্লভপুরে এই প্রতিষ্ঠানটি 1996 সাল থেকে সেই মহান কাজটি করে আসছে। লেখাপড়ার পাশাপাশি প্রতিবন্ধীরা এখানে তৈরি করছে ক্ষুদ্র ক্ষুদ্র নানা প্রোডাক্ট। প্রতিবন্ধীদের তৈরি করা চানাচুর, লবণ, দেখি লবণ হয়েছে কিনা। শুধু কি চানাচুর, এখানে তৈরি হচ্ছে মোমবাতি, বিভিন্ন ধরনের হাতের কাজ সহ অনেক অনেক কিছু। প্রতিবন্ধী হয়েও এরা আর 10 জনের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে। প্রতিবন্ধীদেরকে সারিয়ে তোলার জন্য এখানে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। ভাবতে ভালো লাগে যখন দেখি এদেরকে নিয়ে কিছু মানুষ নিরলসভাবে কাজ করে চলেছে। মুজিবনগর স্মৃতিসৌধ দেখার আগে চলুন এর কিছু ইতিহাসের সঙ্গে দেখা করা যাক। 1971-এর 17 এপ্রিল যে কজন আনসার বাংলাদেশের অস্থায়ী সরকারকে সর্বপ্রথম গার্ড অফ অনার দিয়েছিলেন, তাদের অনেকে এখনো জীবিত আছেন। চলুন তাদের কথা শুনি। 26 মার্চ এই মুজিবনগর তখন এখানে ক্যাম্প ছিল, এই যেখানে পিকনিক কর্নার, আচ্ছা আচ্ছা, ওইখানে ক্যাম্প ছিল, বিওপি ক্যাম্প। ওই 26 মার্চ থেকে ক্যাম্প ইনচার্জ বুঝিনি, ওখানে খাট পালনটা ছিল, এই নিয়ে আমরা বিভিন্ন দিকে ডিউটি করি। 17 এপ্রিলের আগের তারিখে এসে একটু আগে মানে আসর নামাজ টাইমে আমাদের এখানে ক্যাম্পে তৌফিক রায় চৌধুরী আসলেন, এসে বলছে, এবং ওনারাও আসলেন, ওই যে গার্ডাপনা নিল ওনারাও আসলেন, কিন্তু ওনাদের তো আমরা চিনি না। তারপরে এসে বললো আপনাদের এখানে আগামীকাল কিছু হতে পারে, আপনারা একটু প্রস্তুত থাকবেন, এছাড়া আমরা আর কিচ্ছু জানি না। তারপর বলে টলে এই টাইমে ওনারা চলে গেলেন। এখন কোথায় গেলেন আমরা আমরা জানি না, আমাদের ক্যাম্পে থেকে চলে গেলেন। আচ্ছা, তারপরে ওনারা চলে গেলেন। এইবারটা গ্রামে তো লোক ছিল তখন, তো সবাই স্বাধীনতামুখী, গ্রামের লোক এইবারটা টেস্ট করছে, ছোট করে একটা টেস্ট করছে, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, ওনাদের একটা জায়গা মঞ্চ করতে হবে। এবার ওনারা ওই তত্ত্ব দিয়ে মঞ্চ করে, তারপরে এই রাত্রিতে সারা রাত গাড়ির শব্দ হয়ে গেছে। সকালে উঠি মানে যখন সব দিক দেখা গেল, পরিষ্কার হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে মাঠের ভিতরে যে কতটা ভারতীয় পুলিশ আছে গুনে পারো জন্য, আর ওই গাছের প্রত্যেক গাছের করে দুটো করে, এবং বড় বড় হাতিয়ার। আর ওনাদের সেই মেশিন তো এই সব ফটো করা মেশিন, শব্দ হয়, শব্দ মানে সাংবাদিক যে কত রেখেছে তাদের না ছাঁ করে শব্দ, সেই মেশিন যে কত রেখেছে আর সাংবাদিক কত রেখেছে এটা আমাদের মানে গুণাও নেই, দেখাও নেই। তারপরে আমরা ঠিক 8টা হবে, সকাল 8টা, হ্যাঁ, ইয়াদ আলী এসি কমেন্টার, উনি কমেন্ট করে আমাদের নিয়ে যাওয়ায়, ওখানে নিয়ে গিয়ে ফলে না। আর তারপরে আমাদের ওখানে কমেন্ট করে মাহবুবুর রহমান এসপি, উনি আমাদের কমেন্ট করায় এবং উনি গার্ড অফ অনার স্যালুট উনি দেয় দিয়ে, তারপর ওইখান পর্যন্ত শেষ হয়ে মিষ্টি খাওয়া দাওয়া যা এই হলো, এবং বলতে তো হবে যে স্যালুট নিল। এখানে এসেছিল তৌফিক রায় চৌধুরী, তো ইনি এই পর্যায়ে গেলেন, উনি আর ওই পর্যায়ে নেই, ওই পর্যায়ে আসলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হলে সৈয়দ নজরুল ইসলাম, আর প্রধানমন্ত্রী হলো তাজউদ্দিন, কামরুজ্জামান, আর হলো মিয়া মনসুর, আর কর্নেল উসমানী ছিল, উনি তো ক্যাপ্টেন না রাষ্ট্রীয় সালামি নেওয়ার পরে আমরা ফলিং আমাদের ফলিং শেষ, ওনারা গেলেন মঞ্চে যাই শপথ গ্রহণ করলেন, ভাষণ দিলেন। পরবর্তীতে ফের আমাদের ফেরার পথে ওনারা আমাদের প্যারেড পরিদর্শন করেন, আচ্ছা, গার্ড পরিদর্শন করেন, করার পরে ওনারা এই দিক দিয়ে বেরিয়ে চলে আসেন। এসে তারপরে ঘুরে ওনারা করে গেছে আমরা ঠিক জানি না, ওখান থেকে উত্তর দিকে বেরিয়ে চলে আসেন। তারপরে আপনারা কি করছেন? তারপরে আমাদের শেষ, তারপরে আমরা ক্যাম্পে গার্ড অফ অনার দেওয়ার পরে আমার মনে হয় 5 দিন না 6 দিন ছিলাম ক্যাম্প।
তারও বোধ বেশি পাই কি তারও বেশি হবে। ওখানে ক্যাম্পে থাকার পরে হঠাৎ করে তৌফিক এলাই বললেন যে আপনারা এখন এখানে আছেন, আপনারা চলে যান, কারণ আপনার তো ছবি হয়ে গেছে। কারণ এই ছবি যে তাদের কাছেও পৌঁছায়নি এ কথাও বলা যাবে না। তা আপনাদের আত্মীয় স্বজন যা আছে আপনারা নিয়ে ইন্ডিয়া চলে আসেন। তারপরে যাই আমরা ওইখানে হাতিয়ার জমা তখন আপনার বয়স কত ছিল? আমার তখন 35। একদম টকবগে। আপনার? আমার বয়স ছিল তখন 18 বছর। ও, আর আপনার? আমারও 17-18 বছর। ও কেবল মানে ক্লাস 8 অবধি উঠে। আমরা দুইজন ছিলাম খুবই বাচ্চা ওদের মধ্যে, ওদের একসঙ্গে প্রশিক্ষণ প্রাপ্ত দুইজন বাচ্চা। ওইবারই কেবল ট্রেনিং করে এসেছে। আসার পরেই ওদের করে আমি গান্ধী হিজল বেড়ি 68 সালের মধ্যে ডিউটি করেছি শেখ সাহেব। প্রথম ডিউটি ছিল শেখ সাহেবের। আর আমার লাস্টের ডিউটি হলো শেখ সাহেবের। আচ্ছা, ওই দিনকে জাতীয় সঙ্গীত কে গিয়েছিল? ও ছিল পিন্টু মাস্টার। পিন্টু মাস্টার এবং মিশনের সিস্টার সহ মিশনের মেয়েদের নিয়ে উনি জাতীয় সঙ্গীতটা পরিবেশন করেছেন। এখানে যে মিশনটা আছে ওইটার সেই নাম ছিল মিশনের কি? সব- ক্যাথরিন। আগেও কি ছিল তুমি? হ্যাঁ, ক্যাথরিন, আচ্ছা, সিস্টার ক্যাথরিন। আপনারা যে 12 জন আনসার সেই সময় ছিলেন, তাদের সবার নাম আপনার মনে আছে? জি। তাহলে একটু বলেন আমাকে। আমাদের কমান্ডার ছিল ইয়াদ আলী, পিসি ইয়াদ আলী, পিসি ইয়াদ আলী। এক। তারপরে পিসি মহিউদ্দিন, মহিউদ্দিন, মিতু, সব মিতু কিন্তু। আচ্ছা, আচ্ছা, মিতু বলবো না? হ্যাঁ, মিতু। অসুবিধা নেই, আচ্ছা, বলুন। মিতু। তার মিতুগুলি আগে বলি নেই। তারপর মিতু নজরুল ইসলাম, মিতু ফকির মোহাম্মদ, মিতু কেসমত, মিতু মফিজউদ্দিন, তারপর আপনার নাম বলেন। আচ্ছা আজিমউদ্দিন, তারপরে সিরাজুল ইসলাম, লিয়াকত আলী, হামিদুল হক, সাহেব আলী, অস্থির মল্লিক। এই 12 জন। দেশের পথে। মেহেরপুরে রয়েছে 354টি মসজিদ, 11টি মন্দির এবং 9টি গির্জা। এসব ধর্মীয় প্রতিষ্ঠানের কোনোটি মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে আছে। সেরকম একটি গির্জায় আপনাদেরকে নিয়ে এসেছি। দারুণ সুন্দর এই গির্জাটি মুজিবনগরে অবস্থিত। আমার পেছনে যে গির্জাটি দেখছেন, এখান থেকেই 1971 মুজিবনগর সরকারের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল তার চেয়ার টেবিল নিয়ে যাওয়া হয়েছিল। মুজিবনগর স্মৃতিসৌধ দেখার আগে এর সাথে সম্পর্কিত সে সময়ের প্রায় সকল স্মৃতি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। 1971 মুজিবনগরের অস্থায়ী সরকার গঠনের সময় যারা উপস্থিত ছিলেন তারা সবাই, সেই নেতৃবৃন্দের সবাই এই মুন্সিবাড়িতে বসেছিলেন। তখন এই মুন্সিবাড়িটা ছিল দোতলা। দেখুন সেই মুন্সিবাড়ি। মুজিবনগর স্মৃতিসৌধটি বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছে। এই যে সীমান্ত পথটি দেখছেন, এই পথের সাথে রয়েছে সেই দিনের সেই ইতিহাসের এক বিশেষ সম্পর্ক। সামনে যেটি দেখছেন ওটি ভারত। আমি এখন বর্ডারে, একেবারে নোম্যান্স ল্যান্ডে, ওই পারে হৃদয়পুর ইন্ডিয়াতে, আর এদিকে মুজিবনগর। আর এটাই ছিল সেই রাস্তা যেদিক দিয়ে মুজিবনগর সরকার যাওয়া আসা করতেন, ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে যাওয়া আসা করতেন। দেশের পথে। সামনের এই সাদা গেটটি মুজিবনগর স্মৃতিসৌধে ঢোকার প্রধান গেট। বাংলাদেশের সব জেলা থেকে মানুষ এখানে আসে বেড়াতে, পিকনিক করতে। আর যারা এখনো এখানে আসেনি তারা খেয়াল করে দেখে নিন। বিশাল এই যে আমবাগান দেখছেন, এটি ছিল জমিদার কেদারনাথ রায়ের আম্রকানন, যা স্বাধীনতার আগে বৈদ্যনাথ তলা নামে পরিচিত ছিল। বর্তমানে এই আমবাগানে প্রায় 1600 আম গাছ আছে। আর এই আম বাগানের মাঝেই 1971 সালের 17 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে স্বরাষ্ট্রমন্ত্রী, এইচ.এম. কামরুজ্জামানকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং খন্দকার মোশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রী করে গঠিত বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ করে। আর এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে 1988 সালে 1,93,11,133 টাকা ব্যয়ে স্থপতি তানভীর করিমের নকশায় তৈরি করা হয়েছে এই মুজিবনগর স্মৃতিসৌধ। এখানে যারা বেড়াতে আসেন তারা এভাবেই আনন্দ করেন। এখানে এসে একটা বিষয় লক্ষ্য করলাম, পর্যটনের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও স্মৃতিসৌধের আশেপাশের কোথাও এই স্মৃতিসৌধের ইতিহাস বা এর তাৎপর্যগত দিক লেখা কোনো সাইনবোর্ড নজরে পড়ল না। তাই এই যারা এখানে আসছেন তারা হয়তোবা কিছু না জেনেই নিছক আনন্দ করে ফিরে যাচ্ছেন। আপনার নাম কি? সুভাষ মল্লিক। আপনি কি করেন? এখানে পরিষ্কার করে মেইনটেনেন্স করি আর কি। এখানেই থাকেন? এখানে। আপনার বাড়ি এই এলাকাতে? হ্যাঁ, এই এলাকা। সেই সময় আপনার বয়স কত ছিল? 26 বছর। 26 বছর। ওই সময় কি আপনি এখানে ছিলেন? হ্যাঁ, ছিলাম। হ্যাঁ, কি হয়েছিল একটু বলেন না। এখানে তো তখন কোনো আমাদের চিহ্নই ছিল না।
শুধু গাছ ছিল। গ্রাম থেকে ওই চেয়ার নিয়ে আসলাম, চৌকে নিয়ে আসলাম, যাকে বলে তক্তা খাট, এইগুলা নিয়ে এসে এখানে স্টেজ হয়েছিল। এই স্মৃতিসৌধ তখন তো হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তখন ওই নমিনাল একটা ওই উঁচু জায়গাটা দেখছে, ওখানে শপথ নিয়েছিল। আচ্ছা আর এখানে সরকার গঠন হয়েছিল। এই লাল মঞ্চটা, এটা সরকার গঠন। আচ্ছা এইটা ওই সীমানাবদ্ধ ভাবে রাখা হয়েছিল আচ্ছা ইট দিয়ে খোদাই করে। আমলিগ সরকার ওই তখন ওই 3টি ফলক করে রেখেছিল, এটা ভবিষ্যতে যেন নষ্ট না হয়, ওই 3 ফলক। তারপরে পরে এরশাদ সাহেব উনি আমাদের এখানে কাজ করেছিলেন। এটা হচ্ছে স্মৃতিসৌধ। প্রতি বছর 17 এপ্রিল এখানে কেন্দ্রীয় থেকে সব আসে, আর এখানে আমরা ওই দিনটা পালন করি। দেশের পথে 1947 থেকে 1971, 23 বছর। এই 23 বছরে বাঙালির নানা সংগ্রাম, নানা প্রতিরোধের স্মারক স্বরূপ তৈরি করা হয়েছে এই 23টি স্তম্ভ। এই স্মৃতিসৌধের নকশায় মুক্তিযুদ্ধের মহান ত্যাগ ও বীরত্ব গাথা বর্ণনা করা হয়েছে। যেমন এই 9টি সিঁড়ি মানে মুক্তিযুদ্ধের 9 মাস। 30 লক্ষ শহীদ স্মরণে স্মৃতিসৌধের বেদিতে এই গোলাকার চিহ্ন। এই পাথরগুলোকে ধরা হয়েছে মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের প্রতীক স্বরূপ। আর এই যে লাল 4 কোণা স্থানটি দেখছেন, এখানেই অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। এই 4টি সিঁড়ি 4 জাতীয় নেতার সম্মানে, এবং এখানেই শপথ নিয়েছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। তো দেখলেন মেহেরপুরের অহংকার মুজিবনগর স্মৃতিসৌধ। দেশের পথে একবার বন্ধুরা, জেলা পরিচিতিমূলক এই গানটির মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে আমাদের দেশের পথের বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরব গাথা, ইতিহাসের তীর্থস্থান মেহেরপুর অভিযান। আগামী পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্য কোনো জেলায়। মেহেরপুরের অনেক বন্ধু আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে দেশের পথে, সবাই ভালো থাকবেন। নীলকরদের নীলকুঠি এ জেলাতে আছে, মুজিবনগর আছে এ জেলারি মাঝে, সুফি সাধক পীর দরবেশের মিলন মালা হে তাই, একবার চলো ঘুরে আসি মেহেরপুর জেলায়। আমজাম তাল কাঁঠালের বাগান সারি সারি, কত না মধুর রসের ফল, খেতে মজা ভারী। নানান রথের মেলাই মন কেড়ে নেয় আমাদেরই, একবার চল ঘুরে আসি মেহেরপুর জেলা। দেশের পথে আসবেন মেহেরপুরে। আমি জানি হয়তোবা তুমি আমাকে ইমপ্রেস করতে চাইতেছো না, কিন্তু সুজনের ব্যাপারটা আমি একেবারেই ভুলে গেছি। আর